হাওয়া বিদায় করে দেয়া দক্ষিণা বাতাসের ঝাপটায় চারদিকে দোলদোল ভাব। কমলা রঙের রোদ একটু অন্যরকম। পাতা ঝরা দিনের শেষে ডালে ডালে নতুন ফুলের উদ্ভাস। এমনই এক পড়ন্ত বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলা প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। সবাইকে স্বাগত অমর একুশে বইমেলা 2025-এর আজকের আয়োজনে। সাথে আছি আমি ফারজানা লিনা। দর্শক, একটু শুরুতেই জানাতে চাই যে আজ কিন্তু বইমেলার 16তম দিন, এবং এই 16তম দিনে এসেও যেটি বলতেই হচ্ছে যে বইমেলা যে আবেগ, ভালোবাসা এবং উৎসাহ আকাঙ্ক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে সেই প্রথম দিনের ধারাবাহিকতায় কিন্তু আজও মানুষের যে সমারোহ, বই প্রেমীদের যে আনাগোনা, সেটি কিন্তু বেশ বহাল তবিয়তেই রয়েছে। এটি বলতেই হচ্ছে যে সপ্তাহের প্রথম কর্মদিবস আজ, কিন্তু সেই কর্মদিবসের নানা রকমের কর্মযজ্ঞ সামলেও মানুষ কিন্তু এসেছেন বই কিনতে, বই ছুঁয়ে দেখতে। এবং এখানে যে কথাটি বলতেই হয় যে কেবলমাত্র ঢাকায় কিংবা ঢাকার আশপাশে যারা রয়েছেন তারা কিন্তু নন, একেবারে বাংলাদেশের সেই সুদূর আশেপাশে বা একেবারে দূর দূরান্ত থেকেও কিন্তু বই প্রেমীরা আসছেন, শুধুমাত্র বই কিনবার জন্যে নয়। কেননা বই কিন্তু আমরা জানি যে এই সময়ে এসে নানাভাবেই সংগ্রহ করা যেতেই পারে, কিন্তু মানুষ আসছেন এই যে একটা প্রাণের বইমেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর, সেই বইয়ের মেলায় এসে যে বই প্রেমী, পাঠক, লেখক এবং প্রকাশকদের এক ধরনের মিলন মেলা অনুষ্ঠিত হয়, সেই যে একটা আমেজ, সেই যে একটা ভালোবাসার ছোঁয়া, সেই বিষয়টিকে একেবারে কাছ থেকে দেখতে, লেখকদের সান্নিধ্যে আসতে এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে তাদের যে ধ্যান ধারণা, চিন্তা চেতনা, সেসব বিষয়কে যাতে সামনে থেকে অনুভব করা যায় এবং দেখা যায়, সেই সান্নিধ্য পেতেই কিন্তু বই প্রেমীরা ছুটে আসেন প্রতি বছর, যার ধারাবাহিকতায় এবছরও কিন্তু তারা আসছেন। এবং এ পর্যন্ত আমরা দেখেছি যে এখনও পর্যন্ত কিন্তু অনেক নতুন বই আসছে, এবং অনেক লেখকের কিন্তু একাধিক বই এসেছে এই বইমেলায়। তারা যেমন একই সাথে তাদের বইগুলোর প্রতিদিন দেখতে আসছেন যে কিভাবে আসলে পাঠকরা কিংবা বই প্রেমীরা কতটা বই কিনছেন, সেই বিষয়টি যেমন তারা দেখতে আসছেন, একই সাথে কিন্তু তারা নিজেরা যেমন বই লিখছেন, তার পাশাপাশি অন্য লেখকদের বইগুলো কিন্তু তারা ঘুরে ঘুরে দেখছেন এবং সংগ্রহ করছেন। তো এই যে আমরা প্রতি বছরই আসলে বইমেলার এই চিত্রটা দেখেই থাকি, তবে এবারের বইমেলায় কিন্তু আমরা প্রতিদিনই একটি বিশেষ বিষয়কে নিয়ে কথা বলি, একটি বিশেষ বিষয়ের দিকে আমরা একটু আলোকপাত করতে চাই। আমাদের সাথে একজন অতিথিও থাকেন। সেই ধারাবাহিকতায় আজকেও আমাদের একটি বিষয় নির্ধারিত হয়েছে, যেটি হচ্ছে সাহিত্যের অর্থনীতি এবং অর্থনীতির সাহিত্য। এটি এমন একটি বিষয় যে বিষয়টিকে আমরা সরাসরি সাহিত্যে পাই না। বলা যায় যে সাহিত্যের যে অন্তর্নিহিত বিষয়বস্তু, সেখানে এই বিষয়ের খুব বেশি আলোকপাত না থাকলেও সাহিত্যের একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সাহিত্যের পেছনে যে বিষয়টি সবসময় থাকে, সেটি হচ্ছে অর্থনীতি। এবং যে কোনো শিল্প মাধ্যমের সাথেই কিন্তু আমরা অর্থনীতির বিষয়টিকে কিন্তু একেবারেই অগ্রাহ্য করতে পারবো না, উপেক্ষা করতে পারবো না। আর যে কারণে কিন্তু আমরা আজ কথা বলবো এই যে সাহিত্যের অর্থনীতি এবং অর্থনীতির সাহিত্য আসলে কি, এবং সেখানে সাহিত্যের মধ্যে অর্থনীতি কতটা এবং অর্থনীতির মধ্যে সাহিত্যে কতটা। তো আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, এবং এই সব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে আজকে যুক্ত হবেন একজন অতিথি। তিনি হচ্ছেন, আমরা যুক্ত করব, সরাসরি যুক্ত হচ্ছে আমাদের আজকের অতিথির সঙ্গে ডক্টর সেলিম জাহান, অর্থনীতিবিদ এবং লেখক। তিনি আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন। কেমন আছেন? ভালো, আপনি? আমিও ভালো আছি, এবং আজকে আসলে এই বইমেলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। এবছর কিন্তু আপনারও বই এসেছে। একদম শুরুতে আমরা একটু আপনার বই সম্পর্কে জানতে চাচ্ছি যে কী বই এসেছে এবং সেই বইয়ের বিষয়বস্তু কী। আমার দুটো বই এসছে, একটি বাংলায় আর একটি ইংরেজিতে। দুটো বই অর্থনীতি বিষয়ক প্রবন্ধ, এবং একটি বইয়ের নাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, বর্তমান ও ভবিষ্যৎ, আর অন্যটি হচ্ছে বাংলাদেশ কন্টেম্পোরারি ডেভেলপমেন্ট ইস্যুস। আমাদের জুলাইয়ের পরে বাংলাদেশের যে অর্থনীতি, সেটা একটা ক্রান্তিকাল চলছে, বিভিন্ন পরিবর্তন এসছে। তার আগে একটা বিপর্যস্ত অর্থনীতি আমরা পেয়েছি। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের অর্থনৈতিক সম্ভাবনা কতটুকু এবং কী জাতীয় নীতিমালা গ্রহণ করা দরকার, ভবিষ্যতে অন্তরায় কী আছে, এগুলোই এই বই দুটোর মূল প্রতিপাদ্য বিষয়। একেবারে বলা যায় যে এই সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনি নিশ্চয়ই আপনার বইয়ের ভেতরে নিয়ে এসেছেন। আজ আপনি জেনেছেন যে আমাদের আজকের যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি, সাহিত্যে অর্থনীতি এবং অর্থনীতির সাহিত্য। আমি একদম শুরুতে আপনার কাছ থেকে একটু মোটা দাগে জানতে চাই যে সাহিত্য এবং অর্থনীতি, এদের মধ্যে সম্পর্কটা আপনি কিভাবে দেখেন? খুব সুন্দর দুটো শব্দ বলেছেন। একটা হচ্ছে যে সাহিত্যে অর্থনীতি। তো সাহিত্যে অর্থনীতির দুটো দিক আছে। একটা হচ্ছে যে সাহিত্যে অর্থনৈতিক বিষয়গুলো নানানভাবে আসে, গল্পে, উপন্যাসে, কবিতায়, এবং আমাদের ক্রান্তিকালে বিভিন্ন সময়ের ইতিহাসের এগুলো এসছে। মন্বন্তরের অর্থনীতি আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের যে লেখা তার মধ্যে পেয়েছি।
সাহিত্য অর্থনীতির আরেকটা দিকটা হচ্ছে যে সাহিত্যের সঙ্গে তো একটা অর্থনীতি জড়িত। এখানে প্রকাশনা আছে, লেখক আছেন, মুদ্রণের ব্যাপার আছে, সুতরাং এখানে একটা অর্থনীতি আসে। আর অর্থনীতি সাহিত্য যেটা বলেছেন সেটা আসলে অর্থনীতি খুব খটোমটো বিষয় এবং খুব শুকনো বিষয়। সুতরাং সেই বিষয়টিকে যদি খুব প্রাঞ্জল করে পাঠকের কাছে উপস্থাপিত করতে হয় তাহলে তার ভাষা খুব সুন্দর হতে হবে, বাঁধনি খুব সুন্দর হতে হবে এবং যাতে সেটা পাঠককে আকৃষ্ট করে। সুতরাং আমার মনে হয় যে সাহিত্যের একটা অর্থনীতি আছে, আবার অর্থনীতিতেও একটা সাহিত্য আছে। আচ্ছা, এখানে তাহলে আপনার কথায় এটাই বোঝা যায় যে সাহিত্য তো অর্থনীতি আছেই, তবে অর্থনীতির মধ্যেও সাহিত্য থাকাটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে পাঠকের কাছাকাছি পৌঁছানোর জন্য এটার অবদানটা অনেক বেশি গ্রাহ্যর বিষয় থাকবে। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যদি অর্থনীতির সাহিত্য বা সাহিত্যের অর্থনীতিটা যদি আসি, সেই জায়গাটা একটু জানতে চাই যে সাহিত্যে অর্থনীতিতে একজন লেখকের যে আয় বা লেখকের যে রয়্যালটি আছে, এই আপনি যেহেতু বিভিন্ন দেশে গিয়েছেন, বিভিন্ন দেশে পড়াশোনা করেছেন, সেই জায়গায় আসলে এই অন্যান্য বিশ্বের তুলনায় বাংলাদেশে একজন লেখকের আয় এবং রয়্যালটির বিষয়টি আপনি কেমন দেখেন? আমার মনে হয় বাংলাদেশে কোনো লেখকই দু একজন ছাড়া শুধু তার সাহিত্যের আয় দিয়ে বাঁচতে পারবেন না। এটার একটা কারণ হচ্ছে যে রয়্যালটির যে কথাটি বলেছেন সেটার একটা সংস্কৃতি এখনও আমাদের মধ্যে গড়ে ওঠেনি। বিভিন্ন লেখকের কাছ থেকে অভিযোগ শোনা যায় যে সত্যিকার অর্থে তারা কোনো চুক্তিপত্রও করেন না এবং তার ফলে রয়্যালটিটা লেখকের কাছে আসে না। বিদেশে আমরা যেটা দেখেছি যে এটার একটা আইনগত একটা যেটাকে বলে যে একটা আঙ্গিক রয়েছে এবং সেই আইনের আওতাতে লেখককে রয়্যালটি দিতে হয়। তবে এটাও সত্য কথা যে একজন লেখকের তার পুস্তকের প্রচার এবং প্রসার বিক্রি যতখানি হবে সেটার রয়্যালটি ততই বাড়বে। তা আমার মনে হয় যে এই জাতীয় যে একটা কাঠামো সেটা থাকা দরকার এবং সেই কাঠামোর মধ্যে একটা আইনগত দিক থাকা দরকার এবং নৈতিকতারও তো ব্যাপার আছে। একজন লেখক লিখবেন কিন্তু তাকে বঞ্চিত করা হবে তার আয় থেকে, এটা তো ঠিক নয়। এই কথার প্রসঙ্গ ধরেই যদি একটু জানতে চাই যে অন্যান্য বিশ্বে লেখক বা সাহিত্যিককে আসলে প্রফেশন হিসেবে, পেশা হিসেবে কতটুকু নেওয়া সম্ভব বলে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার মনে হয়? বিদেশে আমরা দেখেছি যে বহু লেখক আছেন যারা সাহিত্যকে পেশা হিসেবে বেছে নেন, লেখালেখিটাই তাদের পেশা এবং সেই লেখালেখির পেশার মাধ্যমেই তারা যে আয় করেন সেটা দিয়ে সংসার চালান, তাদের জীবনযাপন করেন। আমার মনে হয় যে বাংলাদেশে এখন পর্যন্ত আমরা সেই জায়গায় পৌঁছাইনি যেখানে একজন লেখক বলতে পারবেন যে আমি আর কিছুই করব না, আমি শুধুমাত্র সাহিত্যকে পেশা হিসেবে গ্রহণ করে আমি আমার জীবনযাপন করব। আমি বুদ্ধদেব বসুর উদাহরণ দিতে চাচ্ছি যে তিনি বলেছিলেন যে আমি শুদ্ধ কবি, আমি শুধুমাত্র কবিতা লিখব, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে শুধুমাত্র কবিতা লিখে তিনি আর জীবনযাপন করতে পারছেন না, পরে তাকে শিক্ষকতায় যেতে হয়েছে এবং তার স্ত্রী প্রতিভা বসুর যে বই এবং বইয়ের থেকে আয় সেগুলো সব মিলিয়েই কিন্তু তাদের সংসার চলেছে। অতএব আমরা এখনও ঠিক সেই জায়গায় পৌঁছইনি যেখানে শুধুমাত্র সাহিত্যের আয় থেকে, লেখকের আয় থেকে একজন লেখক তার জীবনকে যাপিত করতে পারবেন। আরেকটা ছোট্ট একটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে সঙ্গীতের ক্ষেত্রে আমরা যেমন কপিরাইটের বিষয়টা খুব আলোচিত হয়, তো সাহিত্যিকের ক্ষেত্রে বা বই প্রকাশের ক্ষেত্রে কপিরাইট বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেই লেখকই বইটা লিখছেন সেটা একটা সৃষ্টিশীল কাজ এবং সৃষ্টিশীল কাজের সবসময় একটা সত্য থাকে, কারণ যে লেখক বইটি লিখছেন সেটা তার নিজস্ব, এটার আর কোনো দ্বিতীয় কোনো কিছু নেই। তো আমার মনে হয় যে এই গ্রন্থস্বত্ব যেই ব্যাপারটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রন্থস্বত্বেরও আবার ওই যে একটা আইনগত দিক আছে, আমাদের দেশে কিন্তু গ্রন্থস্বত্বের একটা আইন আছে, কেউ সেটা মানছেন না, সেটা অন্য ব্যাপার, কিন্তু গ্রন্থস্বত্বটা থাকা দরকার। এই জন্য থাকা দরকার যে অর্থনৈতিক দিক থেকে যদি ওই গ্রন্থটি কোনো এক সময় অত্যন্ত জনপ্রিয় হয় এবং ধরা যাক যে যিনি সাহিত্যিক তিনি প্রয়াত হয়েছেন, তো সেই অবস্থায় কিন্তু সত্যকার, সেটা কি প্রকাশকের না লেখকের বা লেখকের পরিবারের, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সাথে কথা বলছিলাম যে এই বিষয়ে আমরা কথা বলছিলাম যে আবার একটু জানতে চাই যে এই যে একজন লেখক তিনি বই লেখেন, সৃষ্টি করেন, এক্ষেত্রে আসলে বই প্রকাশ এবং প্রকাশনা শিল্পটাকে আপনি কিভাবে দেখেন? বাংলাদেশে এখন কি অবস্থায় আছে? আমার মনে হয় যে বাংলাদেশের প্রকাশনা শিল্পের অনেক ইতিবাচক দিক আছে, যেমন তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রকাশনার মান অত্যন্ত উন্নত হয়েছে এবং আমার মনে হয় যে প্রকাশনার যে মান, তার বাধাই, তার প্রচ্ছদ, এগুলো বিশ্বের যে কোনো জায়গার সঙ্গে তুলনীয়। আমার মনে হয় সেটা খুব অনন্য একটা জায়গায় পৌঁছেছে। তারপরের কথা হচ্ছে যে
যে সমস্ত যে বই প্রকাশিত হচ্ছে সেগুলোর মানেরও ব্যাপার আছে। এবং আমাদের দেশে দেখা যায় যে গল্প, উপন্যাস ইত্যাদি যেভাবে প্রকাশিত হয়, লেখক লেখেন, সেই অনুপাতে কিন্তু প্রবন্ধ বা গুরুতর বিষয়গুলো কম প্রকাশিত হয় বা আদৃত হয়। তা আমার মনে হয় যে প্রকাশনা শিল্পের যে বিস্তার সেটা সুবিস্তৃত, এবং প্রকাশনা শিল্পের সঙ্গে শুধুমাত্র লেখক লিখছেন তা নয়, এটা মুদ্রণের একটা ব্যাপার আছে। মুদ্রণ শিল্প অত্যন্ত উন্নত হয়েছে। মুদ্রণের সঙ্গে সঙ্গে বাধাইয়ের একটা ব্যাপার আছে, এবং বাধাইটাকে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত আমরা সেই পুরনো প্রথাগতভাবে বাধাই করছি। এতে বোধহয় পুস্তকের যেটা মান, বইয়ের যেটা মান, সেটা ঠিক যে জায়গায় পৌঁছানো কথা সেই জায়গায় পৌঁছানো যায় না, এবং দীর্ঘদিন ধরে বইটা ভালোমতো থাকে না। আর শেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটা বই লেখক লিখলেন, প্রকাশক প্রকাশ করলেন, মুদ্রিত হলো, মেলায় এলো, কিংবা ধরা যাক কোনো বিপণিতে এলো, কিন্তু সেটার প্রচারের দরকার। অনেক ক্ষেত্রে কিন্তু এটা প্রচার হয় না। এই যে আপনারা যে অনুষ্ঠানটা করছেন, এর ফলে কিন্তু আমার মনে হয় যে যে সমস্ত বই মেলা এসছে সেগুলোর একটা প্রচার হচ্ছে। প্রচার না হলে পরে তো পাঠকের কাছে পৌঁছানো যাচ্ছে না, এবং বিশেষত এখন তথ্য প্রযুক্তির যে সমস্ত মাধ্যম, সামাজিক মাধ্যম আছে, এর মাধ্যমে আমার মনে হয় যে যে বইগুলো লেখা হচ্ছে, মুদ্রিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে, তাদের আরও বহুল প্রচার হওয়া দরকার। প্রচারে কিছুটা ঘাটতি আছে, এই জায়গাটা আরও নতুনত্ব আনা যেতে পারে। আচ্ছা, একটু জানতে চাই যে এখন আমরা যদি তথ্য প্রযুক্তির কথাই বারবার বলছিলেন, সেই জায়গাতে এআই বা অটোমেশন এখন আছে, সেখানে আসলে নানাভাবে আসলে সাহিত্যকেও মানুষ চাইলে ক্রিয়েট করতে পারছে। এই জায়গায় আসলে একজন লেখক হিসেবে আপনি কি মনে করছেন, আসলে এটা সাহিত্যের জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ, বা কি মনে হয় আপনার? আমার মনে হয় যে এই ব্যাপারে তো একটা বিতর্ক আছেই। অনেকেই মনে করছেন যে কাগজের বইয়ের আর দরকার নেই, এখন আমরা আমাদের যে সামাজিক মাধ্যম বা তথ্য প্রযুক্তি যেগুলো আছে সেগুলো দিয়েই আমরা আমাদের বই পড়ার কাজ, এমনকি বই প্রকাশের কাজ, বই লেখার কাজও করতে পারবো। যেমন আমার গত 5টি থেকে 7টি বই আমি আসলে আমার মুঠোফোনে লিখেছি, পুরো বই। তো সুতরাং এটা অনেকেই করছেন, কিন্তু তারপরেও কথা থেকে যায় যে আসলে কাগজের বই, সেটা ধরার, সেটা স্পর্শ করার, বইয়ের পাতার গন্ধ, সেটার একটা আলাদা একটা আবহ, একটা মাদকতা আছে। আরেকটা ব্যাপার আছে যে আপনি ধরুন পড়তে পড়তে 46 পৃষ্ঠায় চলে গেলেন, হঠাৎ করে আপনার মনে হলো যে 15 পৃষ্ঠায় কী আছে। আপনি কাগজের বই হলে সঙ্গে সঙ্গে ফেরত আসতে পারবেন, কিন্তু মনে করেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে যে বই আপনি পড়বেন সেটাতে আপনি আসতে পারবেন না। আর শেষ কথা হচ্ছে যে অনেক সময় এই কাগজের বই থেকে আমরা তো একটা গ্রন্থাগার গড়ে তুলতে পারি। ব্যক্তিগত গ্রন্থাগার হতে পারে, সামাজিক গ্রন্থাগার হতে পারে, এবং বই পড়ার অভ্যেস যেটা আমরা বলি সেটা কিন্তু এই কাগজের বই না থাকলে ঠিক হয় না। একটা সময় বাংলাদেশের জেলা শহরেও আপনার বিভিন্ন পাড়ায় পাড়ায় পাঠাগার ছিল, এবং আমাদের প্রজন্মের অন্তত বহু মানুষের পাঠের অভ্যাস কিন্তু সেখান থেকে গড়ে উঠেছে। বন্ধুদের মধ্যে বই আনা নেওয়া ছিল, তো সেগুলো খুব গুরুত্বপূর্ণ। এই যে বই পড়ার অভ্যাসের কথা বলা হচ্ছে, এখানেই তথ্য প্রযুক্তির কথাটাও চলে আসে। তো একটু তথ্য প্রযুক্তির কিছু আসলে ভালো দিকও যেমন আছে, সেই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এখন ডিজিটালাইজেশন হচ্ছে, ব্লগিং আমরা দেখছি, তথ্য প্রযুক্তি বা সোশ্যাল মাধ্যমগুলোতেও দেখা যাচ্ছে যে ব্লগার আছে, কন্টেন্ট রাইটার আছে, সেটা আসলে অর্থনৈতিক মূল্য কতটা বলে আপনার মনে হচ্ছে? এটা তো অর্থনৈতিক মূল্য অনেক, কারণ আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে যত মানুষের কাছে পৌঁছতে পারবো, একটা কাগজের বই ঠিক তত মানুষের কাছে পৌঁছতে পারছে না। দ্বিতীয়ত অতি দ্রুত সময়ে আমরা পৌঁছতে পারছি। এই যেমন কেউ যদি বর্তমানে এই সময় কিছু একটা লিখে তার মুঠোফোনে দিয়ে দেন, তাহলে পরে এটা কিন্তু সমস্ত জায়গায় পৌঁছতে পারছে। তা আমার মনে হয় যে এই ব্যাপারগুলোর যে অর্থনৈতিক দিক এবং এটার অর্থনৈতিক কাঠামো, সেই ব্যাপারটি এখনও আলোচিত হচ্ছে না। কারণ যেহেতু আমরা এটাকে গণতান্ত্রিক একটা পাটাতনের মধ্যে আমরা সবাই কাজ করছি, তো যে যা খুশিতে লিখছেন সেটার একটা মানগত দিক আছে, কিন্তু এটার তো একটা অর্থনৈতিক দিক থাকতে হবে। যেমন একজন যিনি লিখছেন, তার যেই লেখাটা যদি 1000 বা 10,000 মানুষের কাছে পৌঁছয়, তো সেখান থেকে তার কিছু আয় হতে পারে কিনা, সেটা হচ্ছে, হ্যাঁ হচ্ছে। তো সেইটা হয়তো আরও বিস্তৃত হতে পারে, হয়তো কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে এটা হচ্ছে, কিন্তু যারা খুব বেশি করে লিখছেন, নানান বিষয়ে লিখছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। কিন্তু আমার মনে হয় যে জ্ঞান এবং বিশেষত আমাদের বোঝা, এটা প্রসারের জন্য এই তথ্য প্রযুক্তির বিরাট ভূমিকা আছে, তার অর্থনৈতিক দিকটিও দেখা দরকার।
একদম শেষে আপনার কাছ থেকে এই বিষয়টি জানতে চাচ্ছি যে আপনার একটি বইয়ের নাম বই পড়া ও বই পাড়া। আসলে এই বিষয়টি এখানেও বই পড়ার কথাই বলা হচ্ছে। আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন এই সুন্দর একটি এবং একটু অন্যরকম নামের মধ্য দিয়ে? আমি যেটা বোঝাতে চেয়েছি যে আমাদের ছোটোবেলায় আমি বরিশাল শহরে বড় হয়েছি। তো তখন একটা জায়গা ছিল বা একটা রাস্তা ছিল যেখানে অনেক বইয়ের দোকান ছিল। এটা কিন্তু ঢাকাতেও এখনও বাংলা বাজারে আপনি যদি যান দেখবেন যে বইয়ের প্রচুর দোকান আছে। নিউ মার্কেটেও একটা সময় প্রচুর বইয়ের দোকান ছিল। তো ওটাকে আমি বই পাড়া বলেছি, যে যারা তখনকার সময় আমাদের মতো কিশোর বা যুবক তারা কিন্তু ওই বইয়ের পাড়ায় যেতেন, বই ঘাঁটতেন, উল্টে পাল্টে দেখতেন, বই পড়তেন। তো এই যে বই পাড়ায় ঘোরাঘুরির ফলে তাদের পড়ার একটা অভ্যাস হয়ে গেছে এবং বই পড়ার জন্য বই পাড়াটাও খুব দরকার। বই পড়ার জন্য বই পাড়াটাও দরকার, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আপনাকে আমাদের সাথে পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম একজন অর্থনীতিবিদ এবং একই সাথে তিনি লেখক। তার কাছ থেকে যেটি আমরা জানছিলাম এটাই যে আসলে বই কেবল একটি শুধু আপনাকে আনন্দ দিবে বা সাহিত্য মূল্যই আছে সেটিই নয়, সাহিত্য মূল্যর পাশাপাশি কিন্তু সেটি একটি শিল্প মাধ্যম, এবং শিল্প মাধ্যম যেহেতু নিশ্চয়ই তার একটি অর্থনৈতিক মূল্য রয়েছে, এবং এই অর্থনৈতিক মূল্যটা ধীরে ধীরে আরও বেশি সমৃদ্ধ হবে এবং এটিকে মানুষ পেশা হিসেবেও নিতে পারবে। কেবলমাত্র সাহিত্যে নিজেকে নিযুক্ত রেখেই একজন সাহিত্যিক তার পুরো জীবন অতিবাহিত করতে পারবেন, আরও সুন্দর সুন্দর সাহিত্য আমাদেরকে উপহার দিতে পারবেন এবং যুগ যুগ ধরে বেঁচে থাকবে বইমেলা। বইমেলায় পাঠক আসবে, লেখক আসবে এবং প্রকাশকরা সুন্দর সুন্দর বই উপহার দেবেন আমাদেরকে। এভাবেই কিন্তু যুগের পর যুগ ধরে চলবে এই বইমেলার যে মিলন মেলা, সেটি কিন্তু আমাদেরকে সমৃদ্ধ করবে, জাতি হিসেবে আমাদেরকে বিশ্বের দরবারে আমাদের মাথা আরও উঁচু করে নিয়ে যাবে। আর এই যে এভাবেই আমরা সমৃদ্ধ হব এবং বইয়ের ধীরে ধীরে বই লেখা বা বই সাহিত্য এটিকেও একজন পেশা হিসেবে অথবা ক্যারিয়ার যেটি বলি না কেন সেভাবে মানুষ নিতে পারবে, সেই বিষয়টি কিন্তু ধীরে ধীরে তৈরি হবে। সেই প্রত্যাশা কিন্তু আমাদের থাকতেই পারে এবং আমাদের সাথে আজকে যিনি অতিথি ছিলেন তিনিও আমাদেরকে এই বিষয়টি বলছিলেন, সেই আশাবাদ ব্যক্ত করছিলেন। তো এই যে দর্শক, সব কিছুর ঘিরে যে কথা বলতেই হয় যে বইমেলা, প্রাণের বইমেলা, প্রতি বছর এই ফাল্গুন মাসে এই বইমেলাকে ঘিরেই কিন্তু আমাদের সারা বছরের অনেক আয়োজন, অনেক আগ্রহ থাকে এবং এই আগ্রহ যুগ যুগ ধরে বেঁচে থাকবে। দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আয়োজন এখানেই শেষ করছি।